জুলাই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন তখন দেশ জুড়ে যে একটা তীব্র প্রতিক্রিয়া হবে সেটা তো খুবই স্বাভাবিক ছিল। সবাই তার জন্য দোয়া করছিল, প্রার্থনা করছিল। কিন্তু এই সব কিছুর পাশাপাশি বিশেষ করে অনলাইনে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছিল, একটা অস্বস্তি বলা যেতে পারে। হ্যাঁ, এবং অস্বস্তিটা আসছিল একটা দৃশ্যমান অনুপস্থিতি থেকে। প্রশ্নটা ছিল খুব সরল কিন্তু বেশ জোরালো। কি ছিল সেই প্রশ্নটা? তার পরিবারের বাকিদের তো দেখা যাচ্ছে, কিন্তু তার স্ত্রীকে কেন কোথাও দেখা যাচ্ছে না? ঠিক। আর এই প্রশ্নটা আরও জোরালো হলো যখন ফাতেমা তাসনিম ঝুমার মতো আরেকজন সহযোদ্ধা সামনে থেকে অনেক দায়িত্ব পালন করছিলেন। তখন স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বাড়ছিল যে পরিবারের সবচেয়ে কাছের মানুষটি কেন পর্দার আড়ালে। ঠিক। আর এই কৌতূহলটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর উত্তরটা কোনো স্ক্যান্ডেল বা পারিবারিক নাটকের মধ্যে নেই, বরং আমাদের হাতে থাকা সূত্রগুলো যা বলছে উত্তরটা লুকিয়ে আছে এমন এক বিশ্বাস আর ঐতিহ্যের গভীরে যা হয়তো এই আধুনিক সময়ে আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। আজকের আলোচনায় আমরা ঠিক সেই গভীরেই ডুব দেব। শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজা নয়, বরং একটা পুরো জীবন দর্শনকে বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ওসমান হাদি মারা গিয়েছেন। গুলি যখন ওসমান হাদির মাথায় করা হয় তখন থেকে মৃত্যু পর্যন্ত গণমাধ্যমের সামনে আসেননি ওসমান হাদির স্ত্রী। এর পেছনে কারণ কি? কেন তিনি গণমাধ্যমে আসেননি? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অর্থাৎ কেন একজন মানুষ আড়ালে আছেন সেই প্রশ্ন থেকে আমরা বোঝার চেষ্টা করব কোন আদর্শের শক্তিতে একজন মানুষ সবকিছু বাজি রেখে রাস্তায় নামেন। দারুণ পয়েন্ট। তাহলে শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের সংস্কৃতিতে তো যে কোনো বিপদে পরিবারের সদস্যদের, বিশেষ করে স্বামী বা স্ত্রীর পাশে থাকাকেই সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করা হয়। তাহলে ওসমান হাদির স্ত্রীর এই অনুপস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করছে আমাদের সূত্র? এটা কি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রচলিত সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে? এটা ঠিক প্রচলিত রীতিনীতির ঊর্ধ্বে নয়, বরং বলা যায় ভিন্ন একটা শক্তিশালী রীতিনীতির প্রতিফলন। সূত্রটি এক্ষেত্রে খুবই স্পষ্ট। কি বলছে সূত্র? ওসমান হাদির স্ত্রী একজন অত্যন্ত পর্দাশীল নারী, তার কাছে পর্দা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা তার পরিচয়ের, তার বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। ও আচ্ছা। এবং তিনি কোনো অবস্থাতেই, এমনকি এমন ভয়ঙ্কর সংকটের মুহূর্তেও জনসমক্ষে এসে সেই পর্দার বিধান লঙ্ঘন করতে চান না। এটা তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতি এক অবিশ্বাস্য অবিচলতার প্রমাণ। তার মানে আমরা বাইরে থেকে যেটাকে একটা অনুপস্থিতি হিসাবে দেখছি, তাদের পারিবারিক দৃষ্টিকোণ থেকে সেটাই আসলে তাদের বিশ্বাসের প্রতি উপস্থিতি, বা বলা যায় আনুগত্যের সবচেয়ে বড় প্রকাশ। একদম। এটা তো একটা অদ্ভুত প্যারাডক্স। কিন্তু সূত্র তো বলছে এই ব্যাপারটা শুধু তার স্ত্রীর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। একদমই না। আর এখানেই বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে থেকে বেরিয়ে একটা পারিবারিক মাত্রা পায়। এই সিদ্ধান্তটা বিচ্ছিন্ন কিছু নয়। তাই? হ্যাঁ, সূত্রের তথ্য অনুযায়ী ওসমান হাদির মাকেও কখনো কোনো পাবলিক অনুষ্ঠানে বা ক্যামেরার সামনে দেখা যায়নি। সুতরাং যা এখন আলোচনায় এসেছে সেটা আসলে তাদের পরিবারের একটা লং স্ট্যান্ডিং ঐতিহ্য। এটা এমন একটা সংস্কৃতি যা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হচ্ছে। আর এই ঐতিহ্যের শেকড় কোথায়? সূত্র নিশ্চয়ই সেদিকেও আলোকপাত করেছে। হ্যাঁ, করেছে। সূত্র বলছে এই ঐতিহ্যের মূল প্রথিত আছে তাদের পারিবারিক পরিচয়ের গভীরে। হাদির পরিবার তাদের নিজ এলাকায় ঝালকাঠিতে একটি আলেম পরিবার হিসাবে পরিচিত এবং সম্মানিত। আলেম পরিবার? হ্যাঁ, এই আলেম পরিবার পরিচয়টি তাদের জীবনের প্রায় সমস্ত সিদ্ধান্তের চালিকা শক্তি। পর্দা পালন করাটা সেই পরিচয়েরই একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ মাত্র। এই আলেম পরিবার শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে তো শুধু ধর্মীয় জ্ঞান থাকা নয়, এটা একটা নির্দিষ্ট জীবনধারাকে বোঝায়, তাই না? ঠিক। আমাদের সূত্র কি এই জীবনধারা সম্পর্কে আরও বিস্তারিত কিছু বলছে? যেমন ঠিক কেমন পরিবেশে ওসমান হাদি বেড়ে উঠেছেন? হ্যাঁ, সূত্র আমাদের একেবারে তার গ্রামের বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার খাসমহল এলাকা। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। মাদ্রাসার শিক্ষক? হ্যাঁ, এখান থেকেই তো ছবিটা পরিষ্কার হতে শুরু করে যে পরিবারের কর্তা একজন মাদ্রাসা শিক্ষক। সেখানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান চর্চা, নৈতিকতা আর ধর্মীয় অনুশাসনের একটা আবহাওয়া থাকাটাই তো স্বাভাবিক। অর্থাৎ কোরআন ও সুন্নাহ শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, বরং সেটাই ছিল তাদের দৈনন্দিন জীবনের একটা অপারেটিং সিস্টেম। ঠিক তাই। সূত্র বলছে পরিবারটি ন্যায়, সততা আর মানবিক মূল্যবোধের ওপর গড়ে উঠেছে, যার ভিত্তি হল ইসলামী আদর্শ। মজার ব্যাপার হলো আমরা অনেক সময় এ ধরনের ধর্মীয় পরিবারকে একটু সমাজবিমুখ বা অন্তর্মুখী বলে ধরে নিই, কিন্তু সূত্রের তথ্য অনুযায়ী
তাদের লক্ষ্য ছিল সমাজে ইতিবাচক ভূমিকা রাখা। কিন্তু পর্দার মতো একটা আপাতদৃষ্টিতে ব্যক্তিগত বিষয়, সেটা কিভাবে সামাজিক ভূমিকার সাথে সম্পর্কিত? তাদের দর্শন অনুযায়ী একটা সুশৃঙ্খল ও নৈতিক পরিবারই হল একটা সুস্থ সমাজের ভিত্তি। তাই পারিবারিক পরিমণ্ডলে নিজেদের আদর্শকে অটুট রাখাটা তাদের কাছে বৃহত্তর সামাজিক দায়িত্বেরই অংশ। এটা একটা দারুণ দৃষ্টিভঙ্গি। তার মানে তাদের কাছে ব্যক্তিগত শুদ্ধাচার আর সামাজিক কল্যাণ এ দুটো বিষয়ে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। একদম। পরিবারের গঠন সম্পর্কেও তো আমাদের কাছে কিছু তথ্য আছে, যে এই পারিবারিক সংস্কৃতির গভীরতা বুঝতে সাহায্য করে। হ্যাঁ, সূত্র জানাচ্ছে 3 ভাই ও 3 বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল পরিবারের প্রায় সকলেই আলেম বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। প্রায় সকলে? হ্যাঁ, একবার কল্পনা করুন পরিবেশটা। আপনি এমন একটা পরিবারে বেড়ে উঠছেন যেখানে আপনার চারপাশের প্রায় সবাই একই আদর্শিক ধারার অনুসারী এবং সেই বিষয়ে জ্ঞানীয়। সেখানে ধর্মীয় অনুশাসনগুলো কোনো চাপিয়ে দেওয়া বিষয় থাকে না, বরং নিঃশ্বাস নেওয়ার মতনই স্বাভাবিক একটা অভ্যাসে পরিণত হয়। আর এই প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি, কারণ এই ভিত্তিটাই হয়তো আমাদের বুঝতে সাহায্য করবে যে এত শান্ত আর সুশৃঙ্খল পারিবারিক আবহ থেকে আসা একজন মানুষ কিভাবে একটা অগ্নিগর্ভ গণ আন্দোলনের সামনের সারিতে চলে এলেন। ঠিক। চলুন এবার তার ব্যক্তিগত সংগ্রামের দিকটা একটু দেখি। সূত্র বলছে তার জীবনটা সবসময় এত মসৃণ ছিল না। একেবারেই না। সূত্র তার জীবনকে সংগ্রামে টিকে থাকার লড়াই হিসেবে বর্ণনা করছে। একটা সময় ছিল যখন তিনি প্রাইভেট টিউশনি করে নিজের খরচ চালাতেন। ও। পরে অবশ্য মেধার জোরেই ঢাকার অন্যতম নামকরা কোচিং সেন্টার সাইফোর্সের শিক্ষক হিসেবে যোগ দেন। এটা তার একটা বড় উত্তরণ ছিল। এই তথ্যটা তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে। একদিকে তিনি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় পরিবার থেকে এসেছেন, অন্যদিকে তিনি টিকে থাকার জন্য, মানে নিজেকে প্রতিষ্ঠার জন্য আধুনিক বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার অংশ হয়েছেন। তার মানে তিনি বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন কেউ নন। একদমই। এবং তিনি সেখানেই থেমে থাকেননি। আন্দোলনের ঠিক আগে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তার মানে প্রাইভেট টিউশনি থেকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই যাত্রাটা তার মেধা এবং পরিশ্রমের প্রমাণ দেয়। অবশ্যই। তিনি একদিকে যেমন তার আদর্শকে ধরে রেখেছেন, তেমনি জাগতিক জীবনেও নিজের একটি শক্ত অবস্থান তৈরি করছিলেন। এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের ছবিটাও কিন্তু খুব সাধারণ এবং মানবিক। বরিশালের রহমতপুরে বিয়ে করেছেন, তার একটি 1 বছর বয়সী পুত্র সন্তানও আছে। হ্যাঁ। এই তথ্যগুলো তাকে বিপ্লবী বা অ্যাক্টিভিস্টের পরিচয়ের বাইরে একজন সাধারণ স্বামী, একজন বাবা হিসেবে আমাদের সামনে নিয়ে আসে। আর এখানেই আমরা গল্পের সবচেয়ে নাটকীয় এবং হৃদয়স্পর্শী অংশে পৌঁছাই। এই সাধারণ ছবিটার পেছনে একটা অসাধারণ ত্যাগের গল্প আছে। কিরকম? সূত্র অনুযায়ী ওসমান হাদি যখন সব ছেড়ে গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন, তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। 1 মিনিট, এখানে একটু থামতে চাই। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন? হ্যাঁ। এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। যে সময় একজন মানুষ তার সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি তার অনাগত সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য কেন্দ্রীভূত করে, ঠিক সেই সময় তিনি নিজের জীবনকে দেশের জন্য বাজি ধরছেন। ঠিক তাই। একজন হবু বাবা হিসেবে তার যে ভয়, যে স্বপ্ন, সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তার আদর্শের প্রতি দায়বদ্ধতা। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, একদমই নয়। একদিকে একটি নতুন প্রাণের আগমন, পরিবার পূর্ণ হওয়ার আনন্দ, আর অন্যদিকে রাজপথে অনিশ্চিত ভবিষ্যৎ, গুলি বারুদের ঝুঁকি। দুটো চরম বিপরীতমুখী বাস্তবতা। হ্যাঁ, এই দুটো বাস্তবতাকে বুকে নিয়ে তিনি একটা পথ বেছে নিয়েছিলেন। এটা তার ত্যাগের মাত্রা এবং আদর্শের প্রতি তার প্রতিশ্রুতির গভীরতাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা সত্যিই বিরল। একদিকে তার অনাগত সন্তানের জন্য একটি নতুন দেশ গড়ার স্বপ্ন, আর অন্যদিকে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে তুচ্ছ করা। এই দুটোকে এক সুতোয় গাঁথা, এক কথায় অবিশ্বাস্য। আর এই অমূর্ত ত্যাগের প্রেক্ষাপটে আমাদের সূত্রের শেষ লাইনটা যেন একটা চপেটাঘাতের মতো এসে লাগে। হ্যাঁ, লাইনটা ছিল, অথচ নতুন বাংলাদেশের সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে হল। এই একটা লাইনের মধ্যে যে কি পরিমাণ ট্র্যাজেডি, কি পরিমাণ আইরনি লুকিয়ে আছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। যে মানুষটা তার অনাগত সন্তানের জন্য একটা সুন্দর সকালের স্বপ্ন দেখে সবকিছু ত্যাগ করল, সেই নতুন সকালের প্রথম রক্তটা তারই শরীর থেকে ঝরল। এই উক্তিটি পুরো আলোচনাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যায়। তো সব মিলিয়ে দেখলে আমরা শুরু করেছিলাম তার স্ত্রীর অনুপস্থিতি নিয়ে একটা আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রশ্ন থেকে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ডুব দিলাম একটা গোটা পরিবারের বিশ্বাস, ঐতিহ্য, আদর্শ, এক তরুণের ব্যক্তিগত সংগ্রাম এবং সবশেষে দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগের এক মহাকাব্যিক গল্পে। ঠিক। হ্যাঁ, একটা ছোট প্রশ্ন আমাদের একটা অনেক বড় ছবির সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
আর এখানে আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা চূড়ান্ত ভাবনার খোরাক যোগায়। কিরকম? সূত্রগুলো খুব সফলভাবে হাদির স্ত্রীর আড়ালে থাকার কারণ হিসেবে তাদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ব্যাখ্যাটা আমাদের সামনে আরও বড় এবং এই সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে ধরে। কি সেই প্রশ্ন? এটা কি ব্যক্তিগত জীবন আর জনজীবনের সীমানা নিয়ে? ঠিক তাই। প্রশ্নটা হল, যখন একটি পরিবার তাদের ব্যক্তিগত পরিসরে কিছু গভীর এবং অলঙ্ঘনীয় মূল্যবোধকে বছরের পর বছর ধরে নীরবে লালন করে, তখন হঠাৎ করে পাওয়া জাতীয় মনোযোগ বা মিডিয়ার তীব্র আলো সেই ব্যক্তিগত মূল্যবোধের সাথে কিভাবে সংঘাতে জড়ায়। ওসমান হাদির পরিবার হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি যে তাদের একান্ত ব্যক্তিগত এবং ধর্মীয় একটি চর্চা, মানে পর্দা, একদিন সারা দেশের আলোচনার বিষয় পরিণত হবে। এটা একটা অসাধারণ পয়েন্ট। একজন ব্যক্তি যখন কোনো ঘটনার কারণে রাতারাতি প্রাইভেট সিটিজেন থেকে পাবলিক ফিগারে পরিণত হন, তখন তার ব্যক্তিগত জীবনের ওপর তার নিজের অধিকার আর কতটুকু থাকে? তার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, বিশ্বাস, ঐতিহ্য সবই যেন পাবলিক সম্পত্তি হয়ে যায়। এবং সবচেয়ে জটিল প্রশ্ন হল, সেই ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সীমানাটা টানবে কে? সেই ব্যক্তি নিজে, সমাজ, নাকি মিডিয়া? এই প্রশ্নগুলোর তো কোনো সহজ উত্তর নেই। না, ওসমান হাদির ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে এই মৌলিক প্রশ্নগুলোর মুখোমুখি করে দেয়। এই সংঘাত শুধু তার পরিবারের নয়, এই ডিজিটাল যুগের যে কোনো আলোচিত ব্যক্তির ক্ষেত্রেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। ব্যক্তিগত পরিসরের পবিত্রতা আর জনজীবনের জানার আগ্রহ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তার মানে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুধু রাজনৈতিক নয়, এটা আমাদের সামাজিক বোঝাপড়ারও একটা পরীক্ষা। একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আমরা সম্মান জানাবো, নাকি পাবলিক ফিগার হওয়ার কারণে তার সবকিছুকেই পাবলিক আলোচনার বিষয়বস্তু বানাবো, এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য।